নমস্কার, আপনারা দেখছেন গাজন উৎসব 2024। আমাদের গ্রাম তালিবপুর, মুর্শিদাবাদ। যে অনুষ্ঠানটি আমি দেখাতে চলেছি বা দেখাবো, এটি হচ্ছে আমাদের গ্রাম তালিবপুর। এটি মুর্শিদাবাদ জেলায় অবস্থান করছে। এই গাজনের কি নিয়ম নীতি আপনারা দেখতে থাকুন। দক্ষিণে সংক্ষিপ্ত চিন্তয়ন কৃষ্ণবর্ণ খর্গ ক্ষেতক ধারিণী ঈত ধারিণ এতে বন্ধ। এইটা হচ্ছে এটা কালো অগ্নিরুদ্র মহাদেব। আচ্ছা, আর এটা হলো আমাদের মহাদেব। আচ্ছা, আর এই হচ্ছে বানেশ্বর শিব, বানেশ্বর শিব, বানেশ্বর মহাদেব। বানেশ্বর এই মহাদেব। তিনটে দেবতার আমাদের গোটা হিন্দু মিলে তালিবপুর গ্রামের যত হিন্দু মিলে পুজো হয়। এখানে পুজো হয়। হ্যাঁ, শিবটা ওঠে কবে? 25 তারিখে আরম্ভ হয়, 30 তারিখে শেষ হয়। এবং এই যে হোমের দিন এখানে পাতা বলি হয়, ওই সেই পুজোটা হয়। মহাদেবের উদ্দেশ্যে বলিটা হয় না, কালমুখী রুদ্র যে মহাদেব আছে, রুদ্রদেব আছে, তার উদ্দেশ্যে এখানকার পাকা বলি হয়। প্রতি চৈত্র মাস 31-এ হয়, তাহলে 26-এ উঠবে। আচ্ছা। আর যদি চৈত্র মাস 30 দিনে হয়, তাহলে উঠবে 25 তারিখে। তার এবারে কোন মাস? এবার এটা চৈত্র মাসে 25 তারিখ উঠেছে, 30 দিনে মাস। 25 তারিখে উঠেছে। 25 তারিখ উঠেছে। আচ্ছা, আজকে তাহলে কত তারিখ হলো? আজকে 25, 26, 27 হলো। 27। তাহলে আজকে হচ্ছে আজকে হবে বুলান, বোলান বা গাজন যেটা বলা হয়। এবং মরার মাপা বা মানুষের মাপা ব্যাপা নিয়ে খেলা হবে, বুলান হবে। আর কালকে হচ্ছে জল সন্ন্যাস। গান হবে এই আমাদের উদ্যানপুরের ঘাটে। এক প্রচলিত আছে 108টা শিব উদ্যানপুর ঘাটে স্নান করতে যাবে এবং ভক্তরাও যাবে, আমাদের শিবও যাবে, আমাদের তালিবপুরের শিবও যাবে, শিবও যাবে, স্নান করতে যাবে উদ্যানপুর ঘাটে। তাহলে আমাদের পুরোহিত মশাইয়ের নামটা একটু বলো। আমার নাম হচ্ছে আশিস কুমার ভট্টাচার্য। আমি এইখানকার বরাক প্রকাশ্যে আই। আচ্ছা, এই 5 দিনের সিপাহী, কিন্তু এই মহাদেব থাকে বাণিজ্য বাড়িতে থাকে 360 দিন। আচ্ছা, 5 দিন হচ্ছে বাড়ি, সর্বসাধারণের জন্য। সর্বসাধারণের জন্য হচ্ছে 5 দিন। এই গাজন অনুষ্ঠানের প্রয়োজনে আমি একটা ময়ূরের মুখমণ্ডল নিজে হাতে তৈরি করে এই তালিবপুর শিব গাজনের অনুষ্ঠানের জন্য দেয়াসীন সুনীল প্রধানের হাতে আমি দান করলাম বা তুলে দিলাম, যেটি এই গাজনে কাজে লাগবে। একটা কৃত্রিম নৌকা বানানো চলছে, যেখানে ময়ূরের মুখমণ্ডলটি এখানে লাগানো হয়েছে। এই নৌকা বা দোলে করে শিব বা মহাদেব গঙ্গায় স্নান করতে যাবেন, তারই প্রস্তুতি চলছে। এখানে আমিও অন্যদের সাথে হাত লাগিয়ে হেল্প করছি। যে ময়ূরের মুখটি লাগানো আছে, এটি আমার নিজে হাতে তৈরি, তা হয়তো অনেকে জানেন। এই শিব গাজনের যে নীতি নিয়ম, সেগুলি আমি পরপর আপনাদের সামনে দেখাতে থাকছি, আপনারা তা একটু মন দিয়ে দেখবেন। সামনে যে ছবিটি দেখতে পাচ্ছেন, নারী পুরুষ নির্বিশেষে এরা হচ্ছে শিবের ভক্ত বা সন্ন্যাস, আমরা অনেকে তা বলে থাকি। এটি একটি প্রথা, যেটি বিকেলের দিকে কাঁটাযুক্ত গাছের ডাল ভেঙে তার উপরে ভক্তরা গড়াগড়ি বা ঝাঁপ দেবে। আমরা তা অনেকে জানি। অনেক জায়গাতে যেমন বান ফোড়া একটা প্রথা আছে, অনেক জায়গায় অনেক কিছু আছে। আমাদের এই গ্রাম তালিবপুরে এই কাঁটাযুক্ত ডালে ঝাঁপ দেবে বা গড়াগড়ি দেবে। আপনারা দেখুন আমার ক্যামেরার সামনে যে ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে এই তালিবপুর গ্রামের শিব গাজনের একটি প্রথা বা নিয়ম। আপনারা দেখতে থাকুন। এই শিব গাজনে এইবারে যে সন্ন্যাস যারা নিয়েছে বা ভক্ত যারা হয়েছে, তার মধ্যে বহু মহিলাদেরও এখানে অংশগ্রহণ করেছে।
দেখতে পাচ্ছেন আমার ক্যামেরার সামনে। নারী পুরুষ নির্বিশেষে এখানে চলছে সেই কাঁটা ঝাঁপ। যে ডালগুলো এখানে ভেঙে নিয়ে আসা হয়েছে সেইগুলোকে বলা হয় লাগড়া ভাঙা, যেটি বিকেলে সংগ্রহ করে নিয়ে আসা হয়েছে। সামনে যে বিগ্রহটি দেখতে পাচ্ছেন এটিই হচ্ছে মহাদেব। আপনারা দেখতে পাচ্ছেন হাজার হাজার মানুষের সমাগম। অবাল বৃদ্ধ বনিতা কে এখানে নেই, সকল সর্বধর্ম মানুষের এখানে আগমন। তাদের উৎসাহতেই এই গাজন অনুষ্ঠিত হয়ে থাকে। এখন আমি কথা বলছি সন্ন্যাসীদের প্রধান, অর্থাৎ ইনি হচ্ছেন সুনীল প্রধান। এনার মুখে আপনারা শুনুন এই শিব গাজনের বিষয়ে কিছু কথা। সমস্ত বিরাট গ্রাম তালিপুরের এই গ্রামের আমাদের একটা শিবের মহা বড় একটা উৎসব 24 তারিখ থেকে আরম্ভ করে 1 বৈশাখ পর্যন্ত আমাদের এই উৎসব। আমাদের এই তালিপুর গ্রামের শিবের গাজন, প্রচুর ভক্ত, প্রচুর লোকের সমাগম। একদম প্রাচীন কাল থেকে আমার পিতা পুরুষের থেকে আমরা দেখে আসছি এই শিব গাজন। এই কতগুলো ভক্ত হয়েছে বলো? এখানে আমাদের তালিপুরে নয় করে প্রায় 90-100 উপর দিয়ে চলে যাবে ভক্ত হয়েছে। একটু আগে যেটা হলো এটাকে কাঁটা ঝাঁপ বলা। হ্যাঁ, এটা আমাদের হয়েছে, এটা আমাদের আমাদের কাঁটা ঝাঁপ বলা। হ্যাঁ, শিবটা উঠেছে কবে? আমাদের 25 তারিখে আমাদের উদ্বোধন হয়েছে, 25শে চৈত্র এবং 26শে আমাদের এই শিবের উপোস হয়ে থাকে। এবং আজকে দিনটা 27 তারিখ আমাদের একটা গাজন। এই গাজনে বহু দূর থেকে, বহু গ্রাম থেকে, বহু রকম বুড়ান, নানা রঙের নানা ভঙ্গিতে বুড়ান গেয়ে থাকে। সে চোখে না দেখলে হয়তো বিশ্বাস করা যাবে না। আমাদের এই তালিপুরে গ্রামে সমস্ত লোকেরা এই চৈত্র মাসটাকে বিরাট একটা উৎসব করে একটা আনন্দ উপভোগ করি আমরা। এবং বহু দূর দূরান্ত থেকে বাইরে আমাদের যেসব লোকজন থাকে এই চৈত্র মাসে গাজনের সকলে বাড়ি চলে আসে। 5 বছর, 6 বছর, 3 বছর যে যেখানে থাকে এই চৈত্র মাসটা গাজনের জন্য সব ছুটি নিয়ে আমাদের এই চৈত্র গাজনটাকে বিরাট একটা উৎসব দিয়ে আমরা আনন্দ উপভোগ করি। এরপরে কি হবে? এরপর আমাদের পাতা রক্ত জল মরার মাথা থাকবে। এসে নানা রকম ভঙ্গিতে, নানা রকম পোশাক পরে, এই নানা ভঙ্গিমে চুর মহাদেব কালী এইরকম একটা রূপ ধারণ করে একটু পরেই দেখতে পাবো। হ্যাঁ, এটাই আমাদের যে আমরা উৎসবটা করলাম লাগড়া ভাঙা যেটা বলে, এই লাগড়া ভাঙাটাকে আমরাই গাজন শোধ করবো, আমরা এই ভক্তরা। এবং আমাদের এই আমরা ভক্ত এই গাজন শুদ্ধ করে আমাদের পাশা ভক্ত জল আসবে এবং অন্যান্য বহু আমাদের ওই জল আসবে গ্রাম ও গ্রাম থেকে। সমস্ত গ্রামের মানে না দেখলে বোঝা যায় না, 5 মিনিট 10 মিনিট অন্তর আমাদের বুড়ানের জল এসে থাকে। আমাদের এই তালিপুর গ্রামে আসলে হয়তো সবাই আসন পায় না, মনে দুঃখ করে সব চলে যায়। কিন্তু আমাদের তারপর দিনও দুপুর পর্যন্ত, আমাদের দুপুর 12টা, 1টা, 1:30, 2টো, 3টে পর্যন্ত এবং আবার তার রাত্রি পর্যন্ত আমাদের এই বুড়ান আমাদের শুরু হয়ে থাকে। ঠিক আছে, তুমি ভালো থেকো, প্রত্যেক বছর আরো ভালো থেকে ভালো হোক, ভালো উৎসব হোক, সেটা আমার কামনা। আমার এই ভোলা বাবার মানে আশীর্বাদ, আমাদের এই ভক্তদের আশীর্বাদ, আমাদের তালিপুরি গ্রামবাসীদের আশীর্বাদ, আমাদের যেভাবে এই বোলানটাকে সহযোগিতা করে সমস্ত গ্রামের লোক, চাঁদা উৎসব এইসব যাই যেমন সে মানে আমি বলে বোঝাতে পারছি না। আমাদের এই তালিপুরি যে উৎসব এই চৈত্র গাজনের আমি বলে বোঝাতে পারছি না। ভালো থেকো। হ্যাঁ, এবারে আপনারা দেখুন এই পাতা ভক্ত দলের যে মরার মাথা নিয়ে খেলা, অর্থাৎ এই যে শিব গাজন যেটা বলা হয়, এটিই হচ্ছে মূল প্রথা বা নিয়ম। আপনারা দেখুন এখন এই পাতা ভক্তের দল মরার মাথা নিয়ে শ্মশানের নৃত্য করবে এবং পোড়ো বোলান গাইবে। Thank you.
পুরাণের পাতা থেকে একটু বলার চেষ্টা করছি। গাজনের দিনে কিনা হরকালী পার্বতীর সাথে শিবের বিবাহ হয়েছিল। এই বিবাহ উৎসবে নন্দী ভিরিঙ্গি সহ সন্ন্যাসীরা পাতা ভক্তদের দলও বরযাত্রী হিসেবে অংশগ্রহণ করেছিল এই শিব পার্বতীর বিয়ের সময়। শিব হচ্ছে দুর্গার পরম স্বামী বা বর। এই শিবের চারিত্রিক দিকটাও আমরা কিন্তু সকলেই জানি, যা পুরাণে বর্ণিত আছে। ইনি মদ ভাং গাঁজা ছাই ভস্ম মেখে শ্মশানে শ্মশানে ঘুরে বেড়ায় এবং সমাজের অবহেলিত মানুষের সাথে এই শিব ঠাকুরের কিনা ওঠা বসা দহরম মহরম। শিব যেহেতু শ্মশানে শ্মশানে ঘুরে বেড়াতো, সেই রকম শ্মশান চিত্রটা ফুটিয়ে তোলার চেষ্টা করে মরার মাথার খুলি নিয়ে পাতা ভক্ত দলেরা ঢাকের তালে তালে সারা রাত গান গেয়ে বেড়ান। এটি হচ্ছে সেই শিবের গাজন বা পুরাণের পাতা থেকে এটি কিনা পাওয়া গেছিল। এতক্ষণ আপনারা দেখছিলেন শ্মশানের নৃত্য। আপনি এখন দেখুন, এটি হচ্ছে বোলান গান। বোলান গান হচ্ছে গ্রাম বাংলার, এটি একটি আঞ্চলিক ভাষায় কোনো একটা সিনেমার গানের সুরে রচিত একটি পালা গান। এই গানটি, এই বোলান গান শিবের গাজনেই অনুষ্ঠিত হয়, যা এখানেও হচ্ছে। বলা ভালো, এই শিব পূজা বা শিবের গাজন এটা 4-5 দিন ধরে চলে। তার মধ্যে এই বোলান গান একটা রাত্রিতে অনুষ্ঠিত হয়। দূর দূরান্ত গ্রাম থেকে ওরা আসে এবং এই গ্রাম বাংলার প্রায় প্রতিটা গ্রামেই এই শিবের গাজনে বোলান গান অনুষ্ঠিত হয়ে থাকে। এরা আসে এবং সেখানে এইটা মঞ্চস্থ করে এবং তার বিনিময়ে কিছু টাকা পয়সা এরা এই পূজা কমিটি থেকে পেয়ে থাকে। এটিই হচ্ছে এই শিবের গাজনের একটা অংশ বা একটি প্রথাও বলবো। এক কলি গান শুনুন, দেখুন কেমন লাগে। এই বোলান গান শুধু এরাই নয়, বিভিন্ন জায়গা থেকে অনেক দল আসে এবং তারা এসে এখানে বোলান গান পরিবেশন করে। এই রাতটা পেরোনোর পরেই ভোর 5টার সময় দোলযাত্রা বেরোবে। আপনারা দেখতে থাকুন। পরদিন ভোরবেলা, এখন বাজে একদম সকাল 5টা। আজ 28শে চৈত্র 1430 সাল, আমি বাংলার কথাই বললাম। এই যে দোলযাত্রা যেটা আমরা বলে থাকি, এই যে একটা কৃত্রিম নৌকা বানানো হয়েছে, এটাকে নৌকা বিলাস বলা হয়। এই নৌকার উপরে একটা সিংহাসনের উপরে এই শিব মন্দির থেকে বার করে নিয়ে এসে এই সিংহাসনে বসানো হয়েছে এবং এটি এই যে 100 জন প্রায় ভক্ত বা সন্ন্যাসের দল, সাথে পাতা ভক্ত, তারাও থাকবে এবং এই শিবকে নিয়ে সারা গ্রাম ঘোরা হবে এবং এই সারা গ্রামটা ঘুরতে প্রায় ঘন্টা 4 সময় লাগবে। ঠিক তারপরে এই শিব চলে যাবে উদ্রায়ণপুর বলে একটি জায়গা আছে, সেটা পূর্ব বর্ধমানের অন্তর্গত। এই তালিপুর গ্রাম থেকে প্রায় 12 কিলোমিটার রাস্তা। এই শিব মাথায় করে 12 কিলোমিটার রাস্তা পায়ে হেঁটে যাবে। সেখানে ভাগীরথী নদী আছে, সেখানে এই শিবকে স্নান করিয়ে নিয়ে আসবে। এটাই হচ্ছে দোলযাত্রা বলা হয়। সামনের যে ময়ূরের মুখমণ্ডলটি আপনি দেখতে পাচ্ছেন বা যেটি তৈরি করা আছে, এটি হচ্ছে আমার নিজের হাতে তৈরি। আমি এর বিষয়টা নিয়েও আমি এর আগের ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছি, আশা করি দেখে থাকবেন। তো যাই হোক, এটি আমার গ্রাম, আমার জন্মভূমি বলাই ভালো। আমরা কলকাতাবাসী হলেও একটু সময় বার করে আমরা গ্রামে আসি এই পূজা অনুষ্ঠানে যোগ দিতে। দোলযাত্রা বেরিয়ে পড়েছে, আমিই বা কম কিসের। ভোর ভোর ঘুম থেকে উঠে আমিও অংশ নিয়েছি এই শিব স্নান যাত্রাতে।
আপনারা দেখতে পাচ্ছেন এই শিব স্নানযাত্রা গোটা গ্রাম ঘুরবে, যেখানে যেখানে যাবে আমি সবটাই আপনাদের সামনে আমি তুলে ধরব। সামনে যে ছবিটা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে শিবালয়। 359 দিন এই শিবালয়ে শিব থাকে। এখান থেকেই যাদের সেবা করার কথা তারা এখানে এসে পূজা আর্চা সারা বছর করে থাকে। 359 দিন এই শিব বা মহাদেব যেখানে থাকে, আমি সেই জায়গাটা আপনাদের সামনে একটু দেখাবার চেষ্টা করছি। আমি অনুরোধ করলাম, বন্ধু জহর ছিল, তাকে বললাম যে আমাকে একটু খুলে দেখাও, একটু ছবিটা সংগ্রহ করে রাখি। আমার অনুরোধে উনি এই ঘরটা খুলে দিলেন। দেখুন সামনে সারা বছর যে শিব বা মহাদেব আজকে মাথায় করে যে গঙ্গা স্নানে যাচ্ছে, সেই শিব মূর্তিটি এখানেই থাকে। এই বিগ্রহকে যারা প্রতিদিন পূজা আর্চা করে তাদের দেখুন এই দেওয়ালে যে শ্বেতপাথরের উপরে নাম খোদাই করা আছে, এটি হচ্ছে এই ব্যানার্জি পরিবারের পরম্পরা। সব নাম এখানে খোদাই করা আছে, এদের মধ্যে সব পালি করা আছে। এই পরম্পরা প্রায় 500 বছর ধরে চলছে। চলুন একটু ইতিহাসের পাতা থেকে আমরা একটু মনোসংযোগ করি। এই তালিবপুর গ্রামের গাজন উৎসব 2024। শিবলিঙ্গ, কালা অগ্নিরুদ্র বা মহাদেব, এই বিষয় নিয়ে আজ আমি কিছু বলবো। ব্যানার্জি পরিবারের গণ্ডি থেকে 25শে চৈত্র থেকে 30শে চৈত্র 1430 সাল, ইংরেজি 8/4/2024 থেকে 13/4/2024, এই 6 দিনের জন্য প্রতি বছর তালিবপুর মণ্ডপতলায় শিব মন্দিরে কালা অগ্নিরুদ্র ও মহাদেব সর্বসাধারণের পুজো নিতে আসেন, যেখানে হিন্দু সনাতন ধর্মের মানুষের জাতিভেদ ভুলে সকলের ছোঁয়ায় পূজা গ্রহণ করেন এই কালা অগ্নিরুদ্র মহাদেব। তবে আমি খুব ছোটোবেলা থেকেই দেখে আসছি এই গাজন উৎসব ভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের উৎসব পালন হয়ে থাকে। এই তালিবপুর গ্রামে মহাদেব কোথা থেকে এলো সে বিষয়ে একটু আমরা আলোকপাত করব। মহাদেব প্রথমে কোথায় ছিলেন, তালিবপুরেই বা কীভাবে এলেন, সেই পৌরাণিক কথা আমি একটু বলছি। প্রায় 400 থেকে 500 বছরের এই পুরনো, যেটা খানিকটা পৌরাণিক বা ইতিহাসের পাতা থেকে। আর ব্যানার্জি পরিবারের অজিত কুমার ব্যানার্জি, যাকে খুঁতু মাস্টার বলে আমরা চিনে থাকি, এই মহাশয়ের কাছ থেকে কিছুটা জানতে পেরেছি, সেটাই তুলে ধরার আমি চেষ্টা করছি। মুর্শিদাবাদের কাঁদির কাছে বাগডাঙ্গা রাজ পরিবার থেকে এই শিবলিঙ্গ বা বিগ্রহ দান করা হয়েছিল একটা সময়। বাগডাঙ্গার রাজা সূর্যমণি রায়চৌধুরী এবং তার বংশধর কালীশঙ্কর রায়চৌধুরীদের প্রচুর শিব মন্দির বা বিগ্রহ সেই সময় ছিল। বর্তমানে এখনও সেখানে গেলে সেই রাজ পরিবারের রাজবাড়ির নিদর্শন দেখা যাবে। সেই সময় বিভিন্ন নবাবদের ভারতবর্ষে তখন আধিপত্য, এবং সেই সময় আকবরের আমল। ভালো নাম আলাউদ্দিন মোহাম্মদ আকবর। ইনি মুঘল সাম্রাজ্যের তৃতীয় সম্রাট, যিনি 1556 থেকে 1605 খ্রিস্টাব্দ পর্যন্ত রাজত্ব করেছিলেন। তখন তিনি ক্ষমতার ঊর্ধ্বে। অন্যদিকে তখন তালিবপুরের রাজা মিয়া মোহাম্মদ জিল্লার রহমানের রাজত্ব। হিন্দু রাজাদের সব কথা বা সিদ্ধান্ত যে কার্যকর হবে, সে সময়ে সেই স্বাধীনতা হিন্দু রাজাদের ছিল না, বা বলা ভালো সব সিদ্ধান্তই হিন্দু রাজারা স্বাধীনভাবে নিতে পারতেন না। এই পরিস্থিতিতে রাজা সূর্যমণি রায়চৌধুরী মারা যাওয়ার পর উত্তরসূরি কালীশঙ্কর রায়চৌধুরী পরিস্থিতির সম্মুখীন হয়ে প্রচুর শিব ঠাকুর বা বিগ্রহের নিত্য সেবা করার বাতাবরণ না থাকায় রাজবাড়ি থেকে সিদ্ধান্ত নেওয়া হয় যে এই শিব ঠাকুর বা বিগ্রহ বিভিন্ন জায়গায় দান করা হবে। আরও সিদ্ধান্ত হয়
শুধু বিগ্রহ নয়, সাথে জমি জায়গা, পুকুর, খামার বাড়ি সহ শিব ঠাকুরের নিত্য সেবার জন্য এইসব সম্পত্তিও দান করা হবে। বলা হয়, যিনি ঢাক বাজাবেন তার নামেও জমি দেওয়া হবে। শোনা যায় ঢাকিদারেরও এক সময় জমি ছিল। সেই মতো তখন তালিপুর ডাঙাপাড়ায় উমাশঙ্কর ঘোষ মহাশয়ের পূর্বপুরুষ তথা তখনকার ওই বয়সের মানুষজনের হাতে এই শিবলিঙ্গ বা বিগ্রহের নামে প্রচুর সম্পত্তি দান করা হয়েছিল। হস্তান্তর হওয়ার পর তারা বেশ দিন নিত্য সেবা চালাচ্ছিলেন। তাদের মৃত্যুর পর উমাশঙ্কর ঘোষ সহ ডাঙাপাড়ায় আরও অনেকের তত্ত্বাবধানে এই শিবের পূজা অর্চনা করা হয়ে থাকত। কালের বিবর্তনে একসময় ওনারা নিত্য সেবা চালাতে পারছিলেন না, অসুবিধার সৃষ্টি হচ্ছিল। তখন ওই শিবলিঙ্গ বা বিগ্রহ সহ তার সম্পত্তি আলোচনার ভিত্তিতে মাঝপাড়ায় ব্যানার্জি পরিবারের হাতে দায়িত্ব দেওয়া হয়েছিল এবং বলা হয়েছিল এই পূজা সমগ্র তালিপুর হিন্দু গ্রামবাসীদের অংশগ্রহণের মাধ্যমে এই পূজা অনুষ্ঠিত হবে। সেই মতো ব্যানার্জি পরিবারের মধ্যে তখন রামগোপাল ব্যানার্জি বেঁচে ছিলেন। ওনার হাতে দায়িত্ব দেওয়া হয়। সিদ্ধান্ত নেওয়ার পর মণ্ডপতলায় শিব ঠাকুরের সম্পত্তির উপরে একটা খড়ের চাল বিশিষ্ট মাটির দেওয়াল, উঁচু মাটির বারান্দা বিশিষ্ট মন্দির তৈরি করা হয়, যা শিবলিঙ্গ বা বিগ্রহ প্রথমে ওই ঘরেই থাকতেন বা নিত্য সেবা চলত। ওনার মৃত্যুর পর সীতানাথ ব্যানার্জি, তারপর ক্ষুদ্র নারায়ণ ব্যানার্জি কালের নিয়মে এনারাও গত হন। এরপর পরবর্তীকালে কালের ভারে চারু ব্যানার্জি, বিনয় ব্যানার্জি, অজিত কুমার ব্যানার্জিদের আরও কয়েকটি ভাইদের হাতে নিত্য সেবার দায়িত্ব সঁপে দেয়। ওই সময়কালে আমার বাবা একটা কাঠের সিংহাসন তৈরি করে দেন, যার উপরে শিবলিঙ্গ অধিষ্ঠ থাকতে পারে। আমার বাবার হাতে তৈরি ওই সিংহাসন বর্তমানে বিরাজমান। শিবের স্নানযাত্রায় ওই নৌকা বিলাস বার হয় এবং সেখানে একটা সময় ময়ূরের মুখও বাবা তৈরি করে দিয়েছিলেন। বর্তমানে সেটি বিলুপ্ত। আবার নতুন করে গ্রামের দিবাকর দাস ময়ূরের মুখ তৈরি করে সেই ময়ূরের মুখ ব্যবহৃত হতো এতদিন। সেটিও প্রায় ভগ্নাদশা অবস্থা। পূজা কমিটির আবদারে এবার নতুন করে আমি মধুসূদন পাল নিজের হাতে একটি ময়ূরের মুখ তৈরি করে দিয়েছি এবং সেই ময়ূরের মুখ এই দোলযাত্রায় শোভায়িত করে এই শিব ঠাকুরকে গঙ্গা স্নানে নিয়ে যাওয়া হবে। ইতিহাসের পাতা থেকে আরও জানা যায়, অজিত কুমার ব্যানার্জি সহ আগের সব মানুষজন যারা ছিলেন, তখন নতুন করে সিদ্ধান্ত হয় যে ওই বিগ্রহকে বাড়িতে নিয়ে গিয়ে নিত্য সেবার জন্য সিদ্ধান্ত হয় এবং ব্যানার্জি পরিবারের মধ্যে পালি সিস্টেম প্রথায় এ বাড়ি ও বাড়ি ভাবে শিবলিঙ্গর পুজো হতো। সেই প্রথাও এতদিন চলতে চলতে ব্যানার্জি পরিবারের মধ্যে আবার নিয়মের বদল ঘটায়। পরবর্তীকালে বর্তমানে অজিত কুমার ব্যানার্জি সহ যেসব পরিবারের সদস্যরা আছেন, তাদের চিন্তাধারার বদল ঘটিয়ে সিদ্ধান্ত নেন 2000 সালে তথাকথিত বাণিজ্য গড়ে বা পুকুরের পাড়ে একটা ছোট্ট মন্দির তৈরি করে দেওয়া হবে, যাতে নিত্য সেবার জন্য কারোর অসুবিধা না হয় এবং সকলে একমত হয়ে একটি ছোট্ট মন্দির তৈরি হয়। বর্তমানে ওই মন্দিরে 359 দিন এই শিবলিঙ্গ বা বিগ্রহ বর্তমানে বিরাজমান থাকে। ওই বিগ্রহকে তাদের বংশ পরম্পরায় নিত্য সেবা করে থাকেন। বর্তমানে সেই নিত্য সেবা ব্যানার্জি পরিবারের লোকজন চালিয়ে যাচ্ছেন। এরপরে আগামী দিনে কি ঘটবে তা ভবিষ্যৎ কথা বলবে। আরও জানা গিয়েছে, শিবলিঙ্গ বাগডাঙ্গার রাজারা 4খানা শিবলিঙ্গ দান করেছিলেন। তার মধ্যে একটি শিবলিঙ্গ গঙ্গা স্নানের সময় হারিয়ে যায়। 3টি শিবলিঙ্গর মধ্যে 2টি শিবলিঙ্গ জনসাধারণের জন্য পূজিত হচ্ছে এবং আরও একটা শিবলিঙ্গ নীল পূজা বা হোমের দিনে মুর্শিদাবাদের পিলখুরি নিয়ে যাওয়া হয় এবং সেখানে পূজিত হয়। বর্তমানে শিবলিঙ্গ প্রতি বছর
ধুমধামের সাথে বহু মানুষের সমাগম বা উপস্থিতিতে জলসন্ন্যাস বা স্নান করাতে নিয়ে যাওয়া হয়। বলা ভালো, এর আগের দিন নৌকার সাজে সজ্জিত করে দোল বের করা হয়ে থাকে। আমি ছোটোবেলা থেকেই দেখে আসছি তালিপুর মাঝপাড়ায় নরেশ প্রধান, ছেলে সাধু প্রধান, বর্তমানে সুনীল প্রধানেরা সেই কাজে যুক্ত থাকেন। এটা গেল শিবলিঙ্গ বা বিগ্রহের কথা। এবারে এই গাজন শব্দের উৎপত্তি কোথা থেকে এলো একটু আলোকপাত করা হোক। গাঁ শব্দের অর্থ গ্রাম, আর জন শব্দের অর্থ জনসাধারণ। এই দুয়ের সমন্বয়ে নাম হয়েছে গাজন বলে শোনা যায়। আবার সন্ন্যাসীদের গর্জন থেকে, অর্থাৎ বল্ল শিব মহাদেব, এই গর্জন থেকে গাজন শব্দটা আসতে পারে। এবারে প্রায় 100 জন ভক্ত বা সন্ন্যাসী হয়েছিল, তার মধ্যে দিয়াসীন হয়েছিল সুনীল প্রধানও, এবং এর মধ্যে অনেক মহিলাও সন্ন্যাস নিয়েছিলেন। অন্যদিকে পাতাভক্তের দলের দিয়াসীন হয়েছিল অশোক হাজরা। শুধু তাই নয়, এই অশোক হাজরারা মরার মাথা জোগাড় করার ওস্তাদ বলে জানা যেতে পারে। এবারেও 4খানা মরার মাথা গাজনে এনেছিল। এই পরিবারের পূর্বপুরুষ যেমন শক্তি হাজরা, ধানা হাজরা, এই গাজনের অনেক অবদান ছিল বইকি। আবার এই প্রজন্মের নাতি পুতিরাও দেখছি এই গাজনে অংশগ্রহণ করে থাকে। আমি ছোটোবেলা থেকেই এদের পরম্পরা দেখে আসছি। এখন সামনে যে ছবিটা দেখতে পাচ্ছেন, এই দোল এখন মাঝপাড়া হাটতলার দিকে রওনা হয়েছে। এখন আপনি দেখতে পাচ্ছেন হাজার হাজার মানুষের সমাগম। এই দোলযাত্রা কত মানুষ এখানে অংশ নিয়েছে, আমিও আছি। এই দোল এই আস্তে আস্তে যাবে এই হাটতলার দিকে, সেই দিকেই তার অভিমুখ। এই দোলযাত্রা বিট হাউস, অর্থাৎ তালিপুর বিট হাউসে 1 মিনিটের জন্য নামাবে। তারপর এই দোল চলে যাবে গঙ্গা স্নানের দিকে, অর্থাৎ গ্রাম ঘোরা হয়ে যাওয়ার পর এই যে বিট হাউস থেকে যে মাথায় তুলবে, সোজাসুজি নিয়ে চলে যাবে পাশের গ্রাম কাকগ্রামের দিকে। সেখানে অনেক মানুষ অপেক্ষা করছে আমাদের এই তালিপুরের দোলযাত্রাকে তারা কিছু খাওয়াবে কথার অর্থ ফল মূল মিষ্টি জলযোগ সহকারে তাদের আহ্বান জানাবে। এই হচ্ছে এই দোলযাত্রার প্রথা। আপনারা দেখছেন এটি হচ্ছে তালিপুর বিট হাউসের সামনে। এখান থেকে দোল বেরিয়ে যাচ্ছে কাকগ্রামের পথে। একটু বলে নেওয়া ভালো, আপনারা দেখতে পাচ্ছেন সেই শিব পায়ে হেঁটে চলল কাকগ্রামের দিকে। বলতে বলতে আমরা চলে এসেছি অটোয় করে এই উদ্রায়ণপুর ঘাট। দেখতে পাচ্ছেন কত মানুষের ভিড়। এটা হচ্ছে ভাগীরথী নদী। এই নদীতে সবাই স্নান সারছে। এই ঠিক ভাগীরথী নদীর তীরে দেখুন একটা সুন্দর মন্দির হয়েছে। এই হচ্ছে উদ্রায়ণপুরের ঘাট। এখানেই শিব স্নান করবে। যদিও বলা ভালো, আমি অটোয় করে এই উদ্রায়ণপুর এসেছি। এখানে শিব স্নান করে সূর্য ডোবার আগে সেই শিব ফিরে যাবে, আমিও ফিরে যাচ্ছি। আজ 29শে চৈত্র 1430 চলছে নীল পুজো। এই নীল পুজোতে বলি হবে এই যে পাঁঠাগুলো বাঁধা আছে, এরা সময়ের অপেক্ষা প্রহর গুনছে। তোমার নাম কি? সন্তু কর্মকার। সন্তু কর্মকার। সন্তু কর্মকার। কোথায় থাকো? কাকগ্রাম। কাকগ্রাম। তোমার কি এই বলি দেওয়াটাই হচ্ছে তোমার বলতে গেলে পেশা? তুমি বলি করো। এখানেও বলি করো? এখানেও করবো। সন্তু কর্মকার এই বলির সাথে ইনি যুক্ত। ইনি টাকা পয়সা নিয়ে বলিদান করেন। শিব গাজনের পঞ্চম দিন। আমরা সকলে জানি চৈত্র মাসে যে গাজন অনুষ্ঠিত হয়, তালিপুর মুর্শিদাবাদের একটি গ্রাম, এখানেও মহা ধুমধামে এই গাজন অনুষ্ঠান শুরু হয়। আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর লোকের সমাগম। আজ পঞ্চম দিন, যেটা নীল পুজো বলা হয়। আমরা সকলে জানি। সামনে দেখতে পাচ্ছেন, এই যে দেখতে পাচ্ছেন তসলা লাগানো আছে, এখানে বলি হবে। সামনে দেখতে পাচ্ছেন প্রায় 90 জন ভক্ত হয়েছে, যেটাকে সন্ন্যাসীও অনেকে বলে থাকে। এই এক্ষুনি পাটা বলি শুরু হবে, সেই পর্ব হতে চলেছে। তসলার দৃশ্য
এই হচ্ছে প্রস্তুতি। এখন এই জল দেওয়ার পরেই হবে চোট, আপনারা দেখতে পাচ্ছেন। এই হলো প্রথম বলি। এটি দ্বিতীয় বলির প্রস্তুতি চলছে। এটা দ্বিতীয় বলি, প্রথম বলি হয়ে গেছে, এটা হচ্ছে দ্বিতীয় বলি। দ্বিতীয় বলি হয়ে গেল। তৃতীয় বলির প্রস্তুতি চলছে। চারিদিকে লোক অধীর আগ্রহে সব দেখছে। এটি হচ্ছে শেষ বলি। আপনারা দেখুন, এটি হচ্ছে তৃতীয় বলি এবং এটি শেষ বলি। শুরু হচ্ছে বাতাসা ছেটানো। আপনারা দেখুন, এটা একটা পর্ব। এই যে আপনারা দেখতে পাচ্ছেন বাতাসা ছেটানো হচ্ছে, এগুলো সবই মানুষের একটা মানসিক পর্ব, যেখানে তারা এখানে মানত করে এবং অনেকে এখানে দণ্ডিও খাটে। আজ নীল পুজো 29শে চৈত্র, ইংরেজি 12ই এপ্রিল 2024। অনেকে দেখতে পাচ্ছি কলসি করে জল নিয়ে এই বাবার মাথায় ঢালতে এসেছে। আজ নীল পুজো, এই পুজো অনুষ্ঠানে এরা বাবার মাথায় জল ঢালতে এসছে ঘোষপাড়া থেকে, কালীপুর ঘোষপাড়া থেকে। তোমরা এসেছো শিবের মাথায় জল ঢালতে, এই তো? তোমার নামটা বলো। রাজীব ঘোষ। রাজীব ঘোষ। তো তোমাদের নাম এটা বলো। প্রদীপ ঘোষ। পাঠাবলি হওয়ার পর এই সন্ন্যাসী এবং ঢাক কাঁধে নিয়ে পুরো গ্রাম ঘুরে আবার ফিরে এলো। এখানে এই মন্দিরকে প্রদক্ষিণ করে এটি শেষ হবে। এই পর্বের শেষে চলছে প্রসাদ বিতরণ, যেখানে আমার ভাইপো কল্যাণ পাড়ার অনেক ছেলেরা এখানে অংশগ্রহণ করেছে এই কাজে। এতক্ষণ আপনারা দেখলেন শিবের পুজো বা শিবের গাজন। এখানকার এই তালিপুর গ্রামের যে শিবের গাজনের নিয়ম নীতি আমি চেষ্টা করলাম সবটাই তুলে ধরার। এই শিবের গাজন যেটা অনুষ্ঠিত হয় প্রায় 500 বছর পুরনো পরম্পরা, এই পুজো হয়ে আসছে। আমার গ্রাম এই তালিপুর, আমার জন্মভূমিও বটে। তো আমি কাজের অবসরে কখনো সখনো আমরা এই গ্রামে আসি কোনো পুজোতে অংশগ্রহণ করতে। আমি কলকাতাবাসী হলেও মাঝে মধ্যে চেষ্টা করি এই ধরনের পূজা পার্বণে সময় কাটাতে। আমি চেষ্টা করলাম আমার এই তালিপুর গ্রামের যে শিবের পুজো বা শিবের গাজন, এই অনুষ্ঠানটি পুরোপুরিভাবে আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করলাম। কেমন লেগেছে আপনাদের তা আমি জানি না, তবে ভালো না লাগার কোনো কারণ থাকবে না। আপনি নিশ্চয় বুঝতে পারছেন আমার এই প্রতিনিয়ত এখানকার যে নিয়ম নীতি সবটাই আমি তুলে ধরার চেষ্টা করেছি এবং এই ক্যামেরার সাহায্যে এটাকে ফ্রেমবন্দি করতে আমাকেও খুব পরিশ্রম করতে হয়েছে। প্রতিনিয়ত এখানকার যে নিয়ম নীতিগুলো সেগুলোকে আমাকে ক্যামেরাবন্দি করতে হয়েছে। তো যদিও বিষয়টা আমি যেমন দেখলাম, আমার ইচ্ছা বা চেষ্টা এই ছবি এবং ভিডিওটি আপনাদের সামনেও আমার তুলে ধরার একটা
পন্থা বা ইচ্ছা। আপনারা দেখুন, ভালো লাগবে। তো যাই হোক, আমি মধুসূদন পাল। আমার একটা ইউটিউব চ্যানেল আছে যার নামও মধুসূদন পাল। আপনারা দেখবেন এবং দয়া করে সাবস্ক্রাইব, লাইক এবং শেয়ার করে আমার পাশে থাকবেন। তো এই শিব পূজা বা গাজনের তথ্যচিত্র কেমন লাগলো তা আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। আমি সব প্রশ্নের উত্তর আপনাদের সামনে আমি দেব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভেচ্ছা রইল।